তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলোচনা করছি আইন আদালত বার এমসিকিউ ফাউন্ডেশন নোট থেকে। আজকে ফৌজদারি কার্যবিধির পার্ট 3 ধারা 68 থেকে 148 আলোচনা করব। প্রথমে ধারা 68, সমনের ফর্ম। সমন কি? যখন বাদী মামলা করে তখন আসামিকে জানাতে হবে যে তার নামে মামলা হয়েছে। তাহলে সে আদালতে এসে আত্মসমর্পণ করে প্রথমে জামিন এর প্রার্থনা করবেন। জামিন মঞ্জুর হলে তিনি জামিনে মুক্ত থাকবেন, বাইরে থাকবেন। এই যে তাকে জানানো তার নামে মামলা হয়েছে, এটাই হচ্ছে সমন। সমনটার কয়টা হবে? লিখিত আকারে হবে, 2 কপি সমন হবে। 2 কপি সমন ইস্যু হবে। একটা আসামি পাবে এবং আরেকটা আসামি সই করে ফেরত পাঠাবে এবং সেটা আদালতে জমা থাকবে। কেন? আসামি যে সমন পেয়েছে তার প্রমাণস্বরূপ। ও আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহরকৃত। এই লাইনটা গুরুত্বপূর্ণ। সমনের বৈশিষ্ট্য হচ্ছে এই লাইনের মধ্যে দেওয়া আছে। তো সমনের বৈশিষ্ট্য টার্গেট করে যদি এমসিকিউ প্রশ্ন হয়, এই তথ্যগুলো মনে রাখতে হবে। পুলিশ অফিসার, আদালতের অফিসার বা সরকারি কর্মচারী সমন জারি করবেন। সমন জারি সমন জারি মানে হচ্ছে আসামের কাছে সমন কে পৌঁছে দিবে সেটা। সিভিল মামলায় পোস্ট অফিসের মাধ্যমে সমন যায়, কিন্তু ক্রিমিনাল মামলায় পোস্ট অফিসের মাধ্যমে কোনো সমন যায় না, মানুষ হাতে হাতেই সমন নিয়ে যায়। যেহেতু আমরা ফৌজদারি কার্যবিধি পড়ছি, অতএব এখানে ফৌজদারি মামলা বা ক্রিমিনাল কেসের কথাই বলা হবে। 69, সমন জারির পদ্ধতি। কি কি পদ্ধতিতে সমন জারি হবে? প্রথম কপিটি ব্যক্তিগতভাবে বা সরাসরি হাতে হাতে প্রদান করতে হবে। মানে একজন জারিকারক যাবেন, আসামির হাতে দিয়ে আসবেন। যতজন আসামি ততজন একই ঠিকানায় হলে একটা সমন হলেই হবে, আলাদা আলাদা ঠিকানা হলে আলাদা আলাদা পৌঁছে দিতে হবে। প্রত্যেকের জন্য আলাদা কপি থাকবে ভিন্ন ঠিকানা হলে। দ্বিতীয় কপিতে উক্ত ব্যক্তির স্বাক্ষর নিয়ে প্রাপ্তির স্বীকার নিশ্চিত করতে হবে। একটু আগে আমি যেটা বলে দিলাম, তিনি সমন পেয়েছেন জি তার স্যার। প্রমাণস্বরূপ। কোনো প্রতিষ্ঠানের ওপর সমন জারি করতে হলে, এখন প্রতিষ্ঠান বরাবর যদি সমন জারি করতে হয়, কখন? মনে করেন যে কোনো প্রতিষ্ঠানের কর্মচারী বা কর্মকর্তা যদি অপরাধ করে, সেক্ষেত্রে অফিসের অফিসের বস বরাবর অনেক সময় সমন জারি করতে হয়। তো উক্ত অফিসের সাধারণ বা স্থানীয় ব্যবস্থাপক মানে ম্যানেজার যিনি, তার কাছে সমন যাবে যে আপনার অফিসের একজন কর্মচারী নাম অমুক, তার নামে মামলা হয়েছে। তার কাছে সমনটি পৌঁছে দিবেন। প্রধান কর্মকর্তা সিইও বরাবর সমন জারি বা ডাকযোগে প্রেরণ করতে হবে। অধিকন্তু তাছাড়া ইলেকট্রনিক মাধ্যম যেমন এসএমএস, ভয়েস কল, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস ও ইমেলের মাধ্যমেও সমন জারি করা যাবে এবং তার প্রমাণ সংরক্ষণ করতে হবে। 4 নম্বরটা রিসেন্টলি আসছে, দেখছেন যেখানে স্টার চিহ্ন দেওয়া আছে, 25 সালের অ্যামেন্ডমেন্ট। তো এখন পর্যন্ত আমাদের রাজশাহীতে এই যে কল করে সমন জারি, এটা এখনো আমি চোখে দেখিনি। মানে যদিও মামলা মানে আইন চলে আসছে, কিন্তু মামলায় বাস্তবে আগের মতো করে চলছে। 70, এটাও স্টার দেওয়া আছে, মানে এখানেও নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে 25 সালে। তলবী ব্যক্তিকে পাওয়া না গেলে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যকে 1 কপি প্রদান ও অপরটিতে স্বাক্ষর নিয়ে সমন জারি করা হবে। রহিমকে সমন দেওয়া হচ্ছে। এখন রহিমকে পাওয়া গেল না, রহিমের একটি ছেলে আছে, বয়স 20 বছর, তার হাতে দেওয়া যাবে এবং সেই সই করবে বাবার পক্ষে। যদি রহিমের স্ত্রী থাকে, স্ত্রীও সই করে নিতে পারবে, তার বয়স যদি 18+ হয়। আগের আইনে এখানে মহিলা সদস্যদের সমন দেওয়ার বিধান ছিল না। এখানে লেখা হতো পুরুষ সদস্য, প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য। আর পুরুষ শব্দটা জি কেটে স্যার। দিয়ে এখানে মহিলাও ইনক্লুড করা হয়েছে। মানে মহিলাদেরকে সমান অধিকার দেওয়া হলো, তাই না? 71, সমন আগে লোড। তো পুরুষ আগে শুধু পুরুষকে দেওয়া হতো, এখন পুরুষ নারী উভয় পাবে। এই যে অ্যামেন্ডমেন্ট করে এটা শুধু পুরুষ শব্দটা বাদ দেওয়া হয়েছে।
সমন জি স্যার। লটকিয়ে জারি পূর্বোক্ত উপায়ে জারি করা সম্ভব না হলে হাতে হাতে মানে দিতে গিয়ে আসামিকেও পেলাম না, পরিবারের কাউকে পেলাম না, কি করব তাহলে? তার বাড়ির গেটে ঝুলিয়ে দিতে হবে। বাড়ি বা বাসস্থানের প্রকাশ্য স্থানে ঝুলিয়ে বা লটকিয়ে দিয়েও সমন জারি করা যাবে। 72, প্রজাতন্ত্রের কর্মচারীর ওপর সমন জারি। সরকারি অফিসার, অফিসের প্রধান অফিসারের ওপর জারি, পৃষ্ঠাঙ্কন সহ, মানে বস বরাবর জারি করতে হবে। কোনো স্কুলের সহকারী শিক্ষক বরাবর সমন জারি করতে হবে। এখন স্কুলের যদি প্রধান শিক্ষক থাকে তার বরাবর দিলেও হবে, বা কোনো সরকারি কলেজের প্রিন্সিপাল বরাবরও দেওয়া যাবে। হ্যাঁ, তাওহিদ ভাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে লটকিয়ে সমন জারি করা, এর আগে তো আমরা দেখলাম যে সমনের দুইটা থাকে, একটাতে স্বাক্ষর করে আদালতে জমা দিতে হয়। তো হ্যাঁ, যখন লটকিয়ে সমন জারি করব তখন কারো কি কোনো স্বাক্ষর নিতে হবে বা ওই এরকম লটকি কিছু? লটকি জারি করা হলো, এই বাবদ স্থানীয় দুইজন ব্যক্তি স্বাক্ষর নিতে হবে। এটা সিভিলের ক্ষেত্রে আমরা দেখি, এখানে ক্রিমিনাল মামলা এখানে উল্লেখ করেনি। তবে বাস্তবে সিভিলেরটা যে লটকি জারি ওইটাই ফলো করা হয়। ঠিক বুঝতে আছে। পেরেছেন? জি স্যার। অফিসের প্রধান অফিসারের বরাবর, প্রিন্সিপাল, সরকারি কলেজের প্রিন্সিপাল বরাবর জারি করা যাবে যদি কোনো লেকচারারের বিরুদ্ধে মামলা হয়। এরূপ স্বাক্ষর জারির প্রমাণ হিসাবে গণ্য হবে। তো প্রিন্সিপাল স্বাক্ষর করলেন, ওই ব্যক্তি বরাবরই যে জারি হয়েছে তার প্রমাণস্বরূপ সেটা কাজে লাগবে। 75, গ্রেপ্তারি পরোয়ানার ধরন। এর আগে গেল সমন, কিছু কিছু মামলায় সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা বা WA, ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, ইস্যু করা হয় সমনের পরিবর্তে। আদালত চাইলে কিছু কিছু মামলায় সমন দেন, কিছু কিছু মামলায় ওয়ারেন্ট দিতে পারেন। কোন মামলায় সমন দেওয়া হবে, কোন মামলায় ওয়ারেন্ট দেওয়া হবে, ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের সম্ভবত চতুর্থ কি পঞ্চম কলামে দেওয়া আছে। মেবি চতুর্থ, পঞ্চমে বেলেবল না নন বেলেবল, মানে তফসিলে কলাম দেখিয়েছিলাম গত ক্লাসে, সেখানে আছে। তো এবার ওয়ারেন্টটা কেমন হবে সেটা দেখব। লিখিত আকারে স্বাক্ষরিত ও সিলমোহরকৃত হবে। আদালতে সিল থাকবে, না হলে যে কেউ কারো বিরুদ্ধে ওয়ারেন্ট পাঠিয়ে দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করতে পারে। কোন নিরপরাধ ব্যক্তিকে চালাকি করে ধরিয়ে দেওয়ার জন্য করতে পারে। তার মানে অথেন্টিক সমন হতে হলে বিচারকের স্বাক্ষর এবং সিলমোহর থাকবে আদালতের। জি স্যার। স্থায়িত্বকাল, একটা ওয়ারেন্ট, WA আপনারা লিখে নিতে পারেন 75-এর নিচে, WA বা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট। স্থায়িত্ব মানে এটার প্রভাব কতক্ষণ পর্যন্ত থাকবে, মেয়াদ কতদিন থাকবে। ইস্যুকারী আদালত কর্তৃক বাতিল বা রিকল, যখন ওয়ারেন্টকৃত কোনো আসামি জামিন নিয়ে নেন, জামিনে মুক্তি পায়, জামিন মঞ্জুর হয়, তখন রিকল নিতে হয়। রিকলটা কি? ওই যে ইস্যু করা হয়েছিল সেটা থানা থেকে পাঠিয়ে দেওয়া হোক সংশ্লিষ্ট বিচারক বরাবর আদালতে, এটাকে বলে রিকল। তাহলে সমনটা ফেরত আসলো, ওই ওয়ারেন্টটা ফেরত আসলো। বা কার্যকর, কার্যকর মানে গ্রেপ্তার। কেন পাঠানো হয়? গ্রেপ্তারের উদ্দেশ্যে। গ্রেপ্তার হয়ে গেল, তার মানে একটা ওয়ারেন্ট অফ ইস্যু, মানে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, দিয়ে একবারই গ্রেপ্তার করা যাবে একটা আসামিকে। রহিম বরাবর হয়েছে, রহিমকে অ্যারেস্ট করা হয়েছে, তার মানে ওই ডাব্লিউএ বা গ্রেপ্তারি পরোয়ানার কাজ শেষ। তাহলে দুইভাবে একটা এর মেয়াদ শেষ হয়। তাহলে গ্রেপ্তার না করা, না হওয়া পর্যন্ত ওইটা টিকে থাকবে। 10 বছর হয়ে যাচ্ছে কিন্তু আসামি ধরা পড়ছে না, 10 বছর পর্যন্ত ওইটা কি থাকবে? মেয়াদ থাকবে, যতক্ষণ না থাকবে। রিকল করা হচ্ছে বা অ্যারেস্ট হচ্ছে। তাহলে এই দুই অবস্থাতে এর স্থায়িত্ব টিকে থাকবে। 76, আদালত জামানত গ্রহণের জন্য নির্দেশ দিতে পারেন। মুচলেখা বা বন্ড সম্পাদন করলে মুক্তি পাবে। পৃষ্ঠাঙ্কনে উল্লেখ থাকবে জামিনদারের সংখ্যা, অর্থের পরিমাণ, আদালতে হাজিরার সময় ও তারিখ। দেখবেন বেল বন্ডে এই তথ্যগুলো থাকে। স্থানীয় জামিনদার জি স্যার। স্বাক্ষর করতে হয়,
কত টাকার বন্ডে জামিন দেওয়া হলো, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, এবং পরবর্তী ধার্য তারিখ উল্লেখ থাকে, বলে যে এত তারিখে উপস্থিত হতে হবে। মুচলেকা বা বন্ড আদালতে প্রেরণ করতে হবে, যে মূল যে বন্ড সেটা নীল কাগজে হয় আমাদের রাজশাহীতে, সেটা জমা দিতে হয়, আমরা ফটোকপি রাখি একটা আমাদের নথিতে এবং একটা মক্কেলকে দিয়ে দিই। এটা বেল বন্ডের কথা বলা হচ্ছে। তাহলে বেল বন্ড যদি আদালত গ্রহণ করেন, তার পরিবর্তে আসামিকে আর জেলে থাকতে হচ্ছে না, তাকে বাইরে মুক্ত বাতাসে ঘুরে বেড়ানোর স্বাধীনতা দেওয়া হচ্ছে। এটাকে বলে জামিনের বিপরীতে মুক্তি। 81, 81 থেকে প্রশ্ন আসে অনাবশ্যক বিলম্ব ছাড়াই, মানে উইথাউট এনি ডিলে, যেটা প্রয়োজন নাই, গ্রেপ্তারকারী পুলিশ অফিসার গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে হাজির করবেন। 81তে বলছে কোনো বিলম্ব করা যাবে না, অ্যারেস্টের যত তাড়াতাড়ি সম্ভব আদালতে হাজির করতে হবে বা চালান দিতে হবে। এটাকে চালান ভাষা আমাদের বলা হয়। আদালতে হাজির করা আসামিকে জি মানে স্যার। চালান দেওয়া। 83, আদালতের স্থানীয় সীমার বাইরে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ। মনে করেন আমাদের রাজশাহীর একটা আদালত হচ্ছে বোয়ালিয়া, বোয়ালিয়া থানা, এটা সদর আমাদের। তো বোয়ালিয়া থানা একটা বড় এলাকা। এই এলাকার বাইরে যদি রাজশাহীর অন্য থানার বা পুলিশ স্টেশনের আন্ডারে সমন দিতে হয়, বা রাজশাহী জেলার বাইরে নাটোর বা খুলনা জেলাতে আপনার গ্রেপ্তারি পরোয়ানা পাঠাতে হবে, সেক্ষেত্রে কোন মাধ্যমে যাবে? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা পুলিশ সুপার। মহানগর এলাকায় হলে মহানগর এলাকার যিনি পুলিশ কমিশনার আছেন তার বরাবর পদাতিক, অর্থাৎ কোর্টে একটা ড্রেস পাস শাখা আছে, সেই শাখায় সমন যাবে প্রথমে। সেই শাখা থেকে যাবে হচ্ছে ওখানকার যিনি পুলিশের দায়িত্ব আছেন তিনি নিয়ে যাবেন, পুলিশ কমিশনারের কাছে দিবেন অথবা জেলা পুলিশ সুপারের কাছে দিবেন, অথবা ডাকযোগে সরাসরি প্রেরণ করা যেতে পারে। তো ডাকযোগে সাধারণত দেওয়া হয় না, যতটুকু দেখি আমরা হাতে হাতে যায়, পুলিশ নিয়ে যায় সাথে করে। গ্রেপ্তারি পরোয়ানা প্রাপ্ত হয়ে তাতে নিজ নাম স্বাক্ষর করবেন কে? ওই পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনার। জেলা এলাকায় হলে পুলিশ সুপার, মহানগর বা মেট্রোপলিটন এলাকায় হলে পুলিশ কমিশনার। আর যদি নিজ স্থানীয় সীমার মধ্যে হয় তাহলে তো সরাসরি সমনটা ড্রেস পাস শাখার মাধ্যমে সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে চলে যাবে। 87, পলাতক ব্যক্তির জন্য হুলিয়া বা ঘোষণাপত্র জারি। হুলিয়া বা ঘোষণাপত্র জারি, এটাকে ইংরেজিতে বলা হয় প্রোক্লামেশন। সাক্ষ্য গ্রহণের পূর্বে বা পরে ঘোষণার তারিখ হতে 30 দিনের কম নয়, মানে মিনিমাম 30 দিন সময় দেওয়া হয়। এমন সময়ের মধ্যে হাজির হতে পেপারে বিজ্ঞপ্তি দেওয়া হয় যে আপনাকে এই মামলায় আসামি করা হয়েছে, আপনি আসেন, আপনি আত্মপক্ষ সমর্থন সমর্থন করে আপনার কোনো বক্তব্য থাকলে বক্তব্য পেশ করবেন। আপনার আইনজীবীর মাধ্যমে হাজির হয়ে জামিন নেবেন। জেরা করার দরকার হলে বাদী পক্ষের বা প্রসিকিউশন পক্ষের সাক্ষীদের জেরা করবেন, তাহলে তার খালাস পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, অথবা তার বিরুদ্ধে তার অনুপস্থিতিতে একতরফা বিচার হয়ে যাবে। সর্বসাধারণের জন্য আসামি যে স্থানে বসবাস করে সে স্থানে ঘোষণা অথবা ঘোষণাপত্র লটকিয়ে অথবা উক্ত দিনে হুলিয়া প্রকাশিত হয়েছে মর্মে চূড়ান্ত সাক্ষ্য হিসেবে গণ্য হবে। সাধারণত জেলা জজ আদালতের যে নোটিশ বোর্ড থাকে সেখানেও অনেক সময় হ্যাং করে দেওয়া হয়, সেটা লটকে জারির মধ্যে পড়ে। পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক। এখন যে আসামি পলাতক হয়ে গেছে, তাকে পাওয়াই যাচ্ছে না, হুলিয়া জারি করেও আসলো না, তাহলে তাকে বাধ্য করার জন্য তার সম্পত্তি ক্রোক করে নিতে হবে। সম্পত্তি ক্রোক করলে ওই যে চুল টানলে মাথা আসে এর মতো, বা কান টানলে মাথা আসে। তো সম্পত্তি যখন জি আদালত স্যার। ফ্রিজ করে ফেলবে বা নিবে, তখন কিন্তু সে বাধ্য হয়ে আদালতে আসবে, সেই সম্পত্তি যেহেতু তার আদালতের আন্ডারে চলে যাচ্ছে। 87 ধারা মোতাবেক পলাতক ব্যক্তির জন্য হুলিয়া বা ঘোষণাপত্র জারির পর তার সম্পত্তি, সেটা স্থাবর ও অস্থাবর উভয় যে কোনোটা হতে পারে অথবা উভয়ই হতে পারে, আদালতের স্থানীয় ইখতিয়ারের মধ্যে যে কোনো সম্পত্তি ক্রয় করা যাবে। স্থানীয় ইখতিয়ারের বাইরে হলে
উক্ত আদেশে জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পৃষ্ঠঅঙ্কনে ক্রোক করা হবে। সম্পত্তি ক্রোক করার পর আটক রাখতে হবে এবং যদি প্রয়োজন হয় রিসিভার নিয়োগ করা হবে। সিভিল কোর্ট যেমন রিসিভার নিয়োগ করে তেমন ভাবে। কেন? সম্পত্তি যদি কোনো গবাদি পশু হয় সেটা তো দেখভাল করার দরকার আছে, গরু, ছাগল, মহিষ। যদি কোনো পুকুর জি হয়, পুকুর দেখভাল করার জন্য একজন রিসিভার বা তত্ত্বাবধায়ক দরকার হতে পারে। সেক্ষেত্রে জি স্যার। ক্রিমিনাল কোর্টও রিসিভার নিয়োগ করতে পারে। রাজস্ব প্রদানকারী জমি ক্রোক করা হলে জেলার কালেক্টর সাহেব সেটি ক্রোক করবেন। জীবন্ত প্রাণী বা সহজে নষ্ট হয় এমন বস্তু হলে অবিলম্বে বিক্রয়ও করা যাবে। রিসিভার নিয়োগ করে রাখাটা যদি ব্যয়বহুল হয়, বিক্রয় করে দিয়ে টাকা জমা রাখা হবে। টাকা তো জমা রাখতে তো আর রিসিভার লাগবে না, ব্যাংকে রাখলেই হলো। জি স্যার। পলাতক ব্যক্তি ব্যতীত ভুলক্রমে অন্য ব্যক্তির সম্পত্তি ক্রোক করা হলে অন্য ব্যক্তিকে 6 মাসের মধ্যে সত্ত্ব দাবি করতে হবে। রহিমের সম্পত্তি ক্রোক করতে গিয়ে নিরপরাধ ব্যক্তির রানার সম্পত্তি যদি ক্রোক করা হয়, তাহলে রানাকে 6 মাসের মধ্যে আদালতে যে বলতে হবে যে এটা তো আমার সম্পত্তি, ভুল করে ক্রোক করা হয়েছে, এই মামলার সাথে আমার কোনো কানেকশন নাই, আমি আসামি না। 6 মাসের মধ্যে যদি দাবি না করে সম্পত্তি আবার সরকারের হয়ে যেতে পারে, খাস হয়ে যেতে পারে সম্পত্তি। 6 ক অনুসারে পরে দাবি কি পর। স্যার, যদি 6 মাসের মধ্যে আর না করা হয় পরে কি এই সম্পত্তিটা আনন্দ যাব না? হ্যাঁ, জটিলতা তৈরি হবে, সাধারণ নিয়মে আনা যাবে না। সিভিল কোর্টে তখন দরখাস্ত করতে হবে, সিভিল কোর্টের মাধ্যমে যেতে হবে। ক্রিমিনাল কোর্টে একটা দরখাস্ত দিলে যে কাজ হয়ে যেত, ক্রিমিনাল কোর্টে তখন দরখাস্ত দিয়ে অনেক প্রসিডিউর মেনটেন করে মামলা করে হয়তো বা নিতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। এই যে একটু আগে 6 ক অনুসারে দাবির পর কেউ যদি দাবি করে 6 মাসের মধ্যে যে হ্যাঁ ভুল করে আমার সম্পত্তি আদালত ক্রোক করেছে, আদেশ হলে আদেশের তারিখ হতে 1 বছরের মধ্যে মামলা রুজু করা যাবে। দেখেন আবার বুঝিয়ে দিচ্ছি। অন্য ব্যক্তি 6 মাসের মধ্যে সত্য দাবি করতে হবে। 6 ক অনুসারে দাবির পর কোনো ব্যক্তি যদি সত্য দাবি করে এবং সে অনুসারে যে আদেশ হোক না কেন, এই আদেশের বিরুদ্ধে কেউ যদি আবার সংক্ষুব্ধ হয় তাহলে 1 বছরের মধ্যে মামলা রুজু করা যাবে। জি স্যার। হুলিয়া জারিকৃত ব্যক্তি 6 মাসের মধ্যে উপস্থিত না হলে প্রকৃত সম্পত্তিটি সরকারের এখতিয়ারভুক্ত হবে। এখন আসামির সম্পত্তি যদি ক্রোক করা হয়, রহিমের সম্পত্তি ক্রোক করা হলো, রহিম আসামি 6 মাসের মধ্যেও আদালতে আসলো না, সেক্ষেত্রে সরকারের এখতিয়ারভুক্ত হবে, মানে সম্পত্তি খাস হয়ে যাবে। 93C, বিদেশ থেকে প্রাপ্ত পরোয়ানা বাংলাদেশে জারি। একটা ব্যক্তি বিদেশে অপরাধ করে বাংলাদেশে পালিয়ে এসেছে। এখন বিদেশি সরকার বাংলাদেশ সরকার বরাবর কি করছে? সমন দিচ্ছে। সেক্ষেত্রে হাই কমিশন অথবা এম্বাসির মাধ্যমে সমন আসবে। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার সেটা কার্যকর করতে পারবে। সমন জারির মতোই পরোয়ানা জারি করা যাবে। সমন এবং পরোয়ানা যেভাবে জারি হয় সেভাবেই বাংলাদেশে থাকলেও বাংলাদেশের আদালতের সমন যেভাবে জারি হয় ঠিক সেভাবে হবে, কিন্তু সেটা হাই কমিশন অথবা এম্বাসির মাধ্যমে আসবে, বিদেশি যেহেতু বিষয়। 96, তল্লাশি পরোয়ানা কখন জারি করা যাবে, যেটাকে বলে সার্চ ওয়ারেন্ট। সার্চ ওয়ারেন্ট কখন জারি করা যাবে? যখন আদালতের বিশ্বাস করার কারণ থাকে যে সমনে দলিল বা বস্তু হাজির করবে না বা কার জিম্মায় আছে জানা নেই, তল্লাশিতে সমাধান হতে পারে বা কোনো সমাধা হতে পারে, তার বা ডাক কর্তৃপক্ষের ক্ষেত্রে সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারবেন ডিএম, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সিএমএম অথবা সিজেএম। তাহলে কোনো সম্পত্তি আদালতে সমন দিয়ে উপস্থিত করার জন্য বললে যদি সে উপস্থিত না করে পালিয়ে যায়, আরও লুকিয়ে ফেলে, সেক্ষেত্রে সার্চ ওয়ারেন্ট বের করে পুলিশকে দায়িত্ব দেবে যে সেটা খুঁজে নিয়ে আসেন। 98 ধারায় বাড়ি তল্লাশি, আমরা সাধারণত 98 ধারায় মামলা করি সার্চ ওয়ারেন্ট। অনেক সময় কেউ যদি বলে যে আমার
চেক হারিয়ে গিয়েছে এবং আমার মনে হচ্ছে এই চেকটা এমন এই ব্যক্তি পেয়েছে, অথবা আমার চেক এই ব্যক্তি চুরি করেছে, অথবা কোনো বস্তু এই বাসায় আছে কিন্তু আমাকে দেওয়া হচ্ছে না, তখন আমরা নির্বাহী কোর্টে 98 ধারায় মামলা করি। চোরাই মাল, অশ্লীল বস্তু, জাল দলিল আছে মর্মে সন্দেহ হলে কনস্টেবল পদের উপরস্থ পুলিশ কর্মকর্তা কি করতে পারবেন? ম্যাজিস্ট্রেটের কাছে যদি আবেদন করা হয়, ম্যাজিস্ট্রেটের আবেদনের ভিত্তিতেও হবে, অথবা পুলিশ নিজে থেকেও প্রবেশ করতে পারবেন, তল্লাশি করতে পারবেন, মানে সার্চ করতে পারবেন। দখল গ্রহণ, যদি কোনো এই ধরনের বস্তু পাওয়া যায় সেটা দখলে নিতে পারবেন, মানে সিজ করতে পারবেন। ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ, পাহারা বা নিরাপদ স্থানে রাখা, যদি অনেক বড় দেখবেন যে পাথর নিয়ে চলে যায়, কোষ্ঠী পাথর, তো কোষ্ঠী পাথর অনেক বড়, পুলিশ তো নিয়ে যেতে পারবে না, গাড়ি লাগবে, তখন পাহারা দিয়ে রাখতে হবে, তারপরে গাড়িতে করে নিয়ে যাবে যদি বড় কোনো বস্তু হয়। উপস্থিত বা জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, এই অবৈধ জিনিস রাখার দায়ে যাদের সন্দেহ করা হবে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত করতে পারবে। জাল মুদ্রা যদি হয়, জাল মুদ্রা কারো কাছে পাওয়া যায় সেক্ষেত্রে, অথবা জাল মুদ্রা মর্মে সন্দেহ হচ্ছে পুলিশের, জাল মুদ্রা তৈরির যন্ত্রপাতিও জব্দ করার জন্য প্রযোজ্য হবে। সেক্ষেত্রে ধাতু প্রতীক আইন 1889 অথবা কাস্টমস অ্যাক্ট 1969-এর 16 ধারার বিধান প্রযোজ্য হবে। তার মানে জাল মুদ্রা বা জাল মুদ্রা তৈরির যে সরঞ্জাম, মেশিন, আগে তো কি থাকতো, প্লেট থাকতো, সিল ব্যবহার করতো ম্যানুয়াল পদ্ধতিতে প্রেস আকারে, আর এখন হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে, প্রিন্ট কম্পিউটার, প্রিন্টার, এগুলো ব্যবহার করা হয়। তো এগুলো কোনো কিছু যদি পাওয়া যায়, আমরা অনেক সময় দেখে থাকি খবরে দেখাচ্ছে যে জাল নোট তৈরির সরঞ্জাম সহ গ্রেপ্তার করা হচ্ছে। হ্যাঁ তাওহিদ ভাই। স্যার, ধাতু প্রতীক আইন 1891 আছে, এখানে 1889, মানে এটা মানে ইয়ে হলো এখানে না। 91 হবে আপনি বলছেন? আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখছি। হ্যাঁ, এটা কত মূল পৃষ্ঠা? আইনের 191 পৃষ্ঠা। আচ্ছা, আমি এটা চেক করে পরে যদি সেটাই হয় আমি ঠিক করে দিবনি। 98 ধারা, আচ্ছা আমি নোট নিলাম ভাই, হয়তোবা টাইপ মিস্টেক হয়ে গেছে। তৈরি বা আনিত বা বিলি বন্টন করলে, আচ্ছা এই যে আইন নিয়ে মামলা হওয়ার খুব একটা সম্ভাবনা নাই, মানে এই আইনকে টার্গেট করে মামলা, মানে সরি, মানে এমসিকিউ প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই, জানার জন্য আমি রেখেছি, ভবিষ্যতে অ্যাডভোকেট হলে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে। যন্ত্রপাতিও জব্দ করা যাবে। 99 প্রকাশনা বাজেয়াপ্ত। প্রকাশনা বলতে কোনো বই প্রকাশ হয়েছে এই ধরনের মানহানিকর, শিষ্টাচারহীন, অশ্লীল সংবাদপত্র বা পুস্তক বা যে কোনো দলিল বা লিফলেট টাইপের কোনো কিছু ইত্যাদি তল্লাশিও বাজেয়াপ্ত করা যাবে। 100 ধারা, এটা আমরাকে বহু উদ্ধারের মামলা বলি। যে কোনো ব্যক্তিকে যদি অবৈধভাবে কেউ আটক রাখে তাহলে আমরা তাকে উদ্ধারের জন্য মামলা করি। তো সাধারণত মানে 100টার মধ্যে 99% মামলায় বউ উদ্ধারের মামলা হয়, মানে বউকে আটকে রেখেছে, তার বাবা মা বা ভাই বোন আসতে দিচ্ছে না, এরকম। কে মামলা করে? স্বামী। জামাই। বেআইনিভাবে আটক ব্যক্তির জন্য তল্লাশির আবেদন, এই যে বউ উদ্ধার, এটা কিন্তু আইনের মধ্যে না, এটা আমরা নাম দিয়েছি তাই, কারণ বউ উদ্ধারের উদ্দেশ্যে মামলা বেশি হয় তাই, নির্বাহী কোর্টে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, তো এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করতে হবে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বা সংশ্লিষ্ট আমলি আদালতে আ- মানে মামলা বা আবেদন করা যাবে, যেহেতু এটি আবেদনপত্র দিতে হয়, যেটাকে পিটিশন মামলা আকারে নেওয়া হয়। তো বাস্তবে কিন্তু আমাদের রাজশাহী কোর্টে শুধুমাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতেই আবেদন করার বিধান আমরা দেখি। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর এই কোর্টে আমি কখনো এই মামলা আবেদন করতে দেখিনি।
যদি করতে যাওয়া হয় হয়তোবা তিনি ফেরত দিয়ে বলবেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেটে যান, কারণ এই মামলাগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটই করছেন। আইনে কিন্তু 3 কোর্টেই করার বিধান আছে। যে আদালতে আবেদন করা হয়েছে, কে আবেদন করেছে? উকিলের মাধ্যমে কোনো হাজবেন্ড। তাহলে যদি ওয়ারেন্ট ইস্যু হয়, অনেক সময় বাচ্চা উদ্ধারেরও মামলা আমরা করি। যেমন কিছুদিন আগে মায়ের কাছে বাচ্চা থাকার কথা, মায়ের কাছে আছে, কিন্তু বেড়াতে নিয়ে যাব বলে দাদা নিয়ে যেয়ে আটকে রেখেছে। তাহলে দাদা, দাদি এবং বাবার বিরুদ্ধে মামলা করে দিলাম 100 ধারায় আমি, এবং ডিরেক্ট বললাম স্যার সার্চ ওয়ারেন্ট দিয়ে উদ্ধার করে দেন। তো সার্চ ওয়ারেন্ট ইস্যু হয়ে গেল, বাচ্চাকে উদ্ধার করে যেদিন মামলা হলো 2 দিন পরে বাচ্চাকে নিয়ে আসলো আদালতে। আদালতে ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করলেন যে বাবা তুমি কার কাছে থাকবে? মেয়ে বাচ্চা, 4 বছরের মতো, 4-5 বছরের মতো বয়স। তো বললাম আমি মায়ের কাছে থাকবো, নানির কাছে থাকবো। তো আমি মা এবং নানির পক্ষে ছিলাম, আমার কাছে বাচ্চা দিয়ে দেওয়া হলো, মানে মা এবং নানির কাছে বাচ্চা চলে গেল। তো এখানে বাচ্চা উদ্ধারের মামলা অনেক সময় হয় 100 ধারায়। উক্ত আদালতেই জি স্যার। আটককৃত ব্যক্তিকে হাজির করতে হবে। ও যে বাচ্চাটাকে নিয়ে আসলো পুলিশ, নিয়ে এসে ম্যাজিস্ট্রেট কোর্টে দিল, তখন আমরা আবার একটা দরখাস্ত দিলাম। দরখাস্তের ভিত্তিতে শুনলো ভিকটিমকে। এখানে ভিকটিম হচ্ছে বাচ্চা। ভিকটিমকে শোনার পরে কার কাছে যাব, এটা শোনার পরে আমাদের কাছে দিয়ে দিল। 107, শান্তি রক্ষার মুচলেকা বা বন্ড, অনধিক 1 বছর। যদি 107 ধারায় মামলা করা হয়, প্রচুর মামলা হয় 107 ধারায়। আমার কাছে পেন্ডিং মামলা এখনো অনেকগুলো আছে, চলছে। তো এই মামলায় যদি অপরপক্ষ হাজির হয়ে একটা মুচলেকা দিয়ে হয় যে আমরা ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা ঘটাবো না, তাহলে সেই দিনই মুচলেকা গ্রহণ করে মামলা শেষ। 1 বছর ধরে এটার প্রভাব থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে কারণ দর্শানোপূর্বক প্রতিপক্ষ মুচলেকা দিবেন। সাধারণত নির্বাহী আদালতে করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের স্থানীয় সীমানার বাইরে হলে জেলা ম্যাজিস্ট্রেট আদালত আদেশ দিবেন। জনসাধারণের শান্তিভঙ্গ হতে পারে মর্মে সন্দেহ হলে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারেরও নির্দেশ দেওয়া যাবে, গ্রেপ্তারেরও আদেশ দিবেন। যে এমন ব্যক্তি এমন শান্তি ভঙ্গ করছে যে তাকে গ্রেপ্তার করে জেলখানে আটক রাখতে হবে, না হলে সে খুবই বিপজ্জনক আচরণ করছে। উক্ত ব্যক্তিকে হেফাজতে আটক, হেফাজত বলতে জেলখানায় আটক রাখার আদেশও দেওয়া যাবে। তাকে বলা হলো তাকে আটকে রাখা হোক, সে যতক্ষণ না জামিন না নিচ্ছে। 127, ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারের আদেশে সমাবেশ ছত্রভঙ্গ করা যাবে। আমরা পেনাল কোডে 141 ধারায় বেআইনি সমাবেশ সম্পর্কে জানি। তো বেআইনি সমাবেশ যদি কোথাও হয়, সেটা ছত্রভঙ্গ করার আদেশ নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ওসি, ওসি বলতে অফিসার ইনচার্জ অফ এ পুলিশ স্টেশন। আমরা ওসি নামে ভালোভাবে ওসি বললে বুঝি কি, এর জি স্যার। আদেশক্রমে 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ছত্রভঙ্গ করা যাবে। তাহলে 5 বা ততোধিক ব্যক্তি কোথায় পাই আমরা? পেনাল কোডের 181 ধারায়, 141 ধারায়, তাই না? 129, সমাবেশ ছত্রভঙ্গকরণে সাময়িক শক্তি প্রয়োগ। সাময়িক শক্তি বলতে বল প্রয়োগ করা, লাঠিচার্জ করা বা টিয়ার গ্যাস নিক্ষেপ করা বা রাবার বুলেট অথবা সত্যি বুলেট ছুড়ে দেওয়া বা ফায়ার করা। পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়োজনে সর্বোচ্চ পদের নির্বাহী ম্যাজিস্ট্রেট বা মহানগর এলাকায় আদেশ পুলিশ কমিশনের আদেশক্রমে সমাবেশ ছত্রভঙ্গকরণে সামরিক শক্তি প্রয়োগ করা যাবে। সামরিক শক্তি বলতে ওই যে যেটা বলছিলাম, অস্ত্র ব্যবহার করা যাবে। 144 ধারা জারি হয়, আপনারা শুনেছেন। 144 ধারায় নির্বাহী কোর্টে মামলা করাও হয়, সাধারণত এডিএম কোর্টে মামলা করি আমরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে। উপদ্রব বা আসন্ন বিপদের পরিস্থিতি সম্পর্কে অস্থায়ী আদেশ জারি যদি জরুরি হয়, সেক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করা হয় 144 ধারায়। ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পারবে অথবা পারবে না।
134 ধারা মোতাবেক লিখিত আদেশ জারি করবেন। জরুরি পরিস্থিতিতে একতরফা আদেশও জারি করা যাবে অপরপক্ষকে না শুনেও, ডিরেক্ট। সাধারণত 144 ধারায় আদালতকে একটু কনভিন্স করতে পারলে, কাগজপত্র থাকলে কিন্তু একতরফা আদেশ জারি হয়ে যায় কোনো ব্যক্তি বা কোনো সম্পত্তির বিরুদ্ধে। এর সাথে 145ও যুক্ত হতে পারে, আমি একটু পরে আসছি। কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ স্থানে যাতায়াতকারী বা সফরকারীর প্রতি আদেশ জারি করা যাবে যেন ওই এলাকায় কেউ যাতায়াত না করে। 144 ধারা জারি করলে ওই এলাকায় সাধারণ চলাফেরা করা যায় না। ম্যাজিস্ট্রেট স্বতঃস্ফূর্ত হয়ে বা স্বতঃপ্রবৃত্ত হয়ে, মানে নিজ থেকে সুমোটো হয়ে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি অথবা ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদনক্রমে আদেশ জারি করতে পারবেন। মানে এখানে এলাকা যদি খুবই ঝামেলা সৃষ্টি হয়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নিজে থেকেই সুমোটো হয়ে জারি করবেন। অথবা এমন এলাকায় হয়েছে পুলিশ বা ম্যাজিস্ট্রেট জানতে পাচ্ছেন না, তখন কোনো ব্যক্তি যদি আইনজীবীর মাধ্যমে এডিএম কোর্টে আবেদন করেন, সেক্ষেত্রে 144 ধারা জারি হতে পারে। সেক্ষেত্রে দ্রুত পুলিশের কাছে এবং সংশ্লিষ্ট পুলিশের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির বরাবর কি যাবে, সমন যাবে এবং প্রসিকিউশন মানে প্রসেস যাবে যে আপনি শান্তি শৃঙ্খলা বজায় রাখেন, কোনো ঝামেলা করেন না। এবং যতদিন পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত এটাই অস্থায়ীভাবে থাকবে, এবং পরবর্তী ধার্য তারিখে আইনজীবীর মাধ্যমে প্রতিপক্ষ আবার হাজির হয়ে সেটার জবাব দিতে পারবে। আবেদনকারী নিজে বা অধস্তন ম্যাজিস্ট্রেট বা পূর্ববর্তী ম্যাজিস্ট্রেটের আদেশ বাতিল বা পরিবর্তনের ক্ষমতা রাখেন। শীঘ্র কারণ দর্শানোর নোটিশ জারি, ব্যক্তিগতভাবে বা উকিল মারফত উপস্থিত হয়ে কারণ দর্শানো যাবে। একটু আগে আমি যেটা অলরেডি বললাম। সরকারি গেজেটে বিজ্ঞপ্তি ব্যতীত এমন জরুরি অবস্থার আদেশ 2 মাসের অধিক স্থায়ী হবে না। তাহলে আমরা জানি 144 ধারায় যে আদেশ জারি হয় সেটা সর্বোচ্চ 2 মাস স্থায়ী থাকে। কিন্তু কোনো সরকার যদি 2 মাসের বেশি 44 ধারা জারি করেন, সেক্ষেত্রে সরকারি গেজেট লাগবে। যেমন ফখরুদ্দিন সরকার ছিলেন 2007 সালে 2 বছর, তো তিনি অবশ্যই সরকারি গেজেট প্রকাশ করেই জরুরি অবস্থাটাকে 2 মাস থেকে 2 বছর পর্যন্ত এক্সটেন্ড করেছিলেন। জি স্যার। এই বুঝতে পারছি। ধারার বিধানসমূহ মেট্রোপলিটন এলাকায় প্রযোজ্য নয়। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আসে, ওই কারণে গাঢ় করা আছে যে কোন ধারার বিধান মেট্রোপলিটন এলাকায় প্রযোজ্য নয়। ফৌজদারি কার্যবিধির 144 ধারার বিধান। তাহলে মেট্রোপলিটন এলাকায় কি হবে? মেট্রোপলিটন এলাকায় 144 ধারা জারি করা যায়, কিন্তু সেটা ওই ম্যাজিস্ট্রেট করতে পারে না। মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার, মেট্রোপলিটন এলাকার বস হচ্ছে পুলিশ কমিশনার। সব জায়গায় দেখবেন মেট্রোপলিটন এলাকা মানেই পুলিশ কমিশনারের কর্তৃত্ব চলে আসছে, এমন আদেশ জারি করতে পারবে না। মানে 144 ধারার মতন আদেশ বা বিশেষ পরিস্থিতি বা কারফিউ জারি করতে পারবে পুলিশ কমিশনার। কোথায়? মেট্রোপলিটন এলাকায় বা মহানগর এলাকায়। 145 জমি প্রভৃতি সংক্রান্ত বিরোধের ফলে শান্তিভঙ্গের আশঙ্কা সৃষ্টি হলে, এর আগে জমি সংক্রান্ত ছাড়া শুধুমাত্র মানুষে মানুষে ঝামেলা হচ্ছে, সেক্ষেত্রে 144 ধারা। এবং মেট্রোপলিটন এলাকার বাইরের এলাকা হলে 144 ধারা। কিন্তু যদি মেট্রোপলিটন এলাকা অথবা মেট্রোপলিটন এলাকার বাইরে উভয় জায়গাতেই, বাংলাদেশের যে কোনো জায়গায় যদি জমি নিয়ে ঝামেলা হয়, স্থাবর সম্পত্তি নিয়ে যদি কোনো ঝামেলা হয়, জমি পুকুর এগুলো নিয়ে ঝামেলা হয়, তাহলে 144 ধারায় আবেদন করতে হবে। আমরা সাধারণত এডিএম কোর্টে করি, যেটাকে ডিএম এর, ডিএম বলতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিজে মামলা পরিচালনা করেন না, মানে মামলা আমলে গ্রহণ করেন না। তার পরিবর্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা এডিএম, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বসিয়ে রেখেছেন এজলাসে মামলা গ্রহণের জন্য, আমলে নেওয়ার জন্য। অথবা সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত হন যদি ইএম বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সেক্ষেত্রে আমরা বাস্তবে এডিএম কোর্টে মামলা করি 145 ধারায় পিটিশন মামলা আবেদন পত্রের মাধ্যমে। স্বলিখিত দাবি পেশ করতে লিখিত আদেশ দান। জমি বা জলাশয় বলতে কি কি বোঝাবে? 145 ধারার আওতাভুক্ত কি কি সম্পত্তি হতে পারে? দালান, বাজার, মাছের খামার, ফসল, সম্পত্তির খাজনা,
বা প্রফিট বা লভ্যাংশ ইত্যাদিকেও বোঝাবে জমি বা জলাশয়, মানে 145 ধারায় এই বিষয়গুলো নিয়ে মামলা করা যাবে। সমন জারি এবং সর্বসাধারণের উদ্দেশ্যে কপি লটকানো যাবে। দখল সম্পর্কে অনুসন্ধান 145 ধারায় মামলা করলে যিনি আবেদন করেন তিনি দাবি করেন আমি দখলে আছি, আমার দখলে অপরপক্ষ ঝামেলা করছে, এবং প্রতিপক্ষ এসে যদি বলে যে না স্যার আমি দখলে আছি, বরং এই বাদী বা দরখাস্তকারী আমার দখলে ঝামেলা করছে, তাহলে দুই পক্ষই দাবি করছে আমি দখলে আছি, ঝামেলা সৃষ্টি হবে। তখন কি করে, এসি ল্যান্ড মানে সহকারী কমিশনার ভূমি বরাবর নোটিশ দিয়ে দেন যে একটা সরজমিনে দখল বিষয়ে প্রতিবেদন দেন, আপনি দেখেন কে দখলে আছে। তখন এসিল্যান্ড নিজে না গিয়ে তার যে তহসিলদার আছেন সার্ভেয়ার সহ পাঠিয়ে দেন এবং বাস্তবে দেখে এসে রিপোর্ট দেন, তখন এসিল্যান্ড আবার সই করে সেটা সংশ্লিষ্ট এডিএম কোর্টে পাঠিয়ে দেন। এটাকে আমরা বলি যে এসিল্যান্ডের তদন্ত প্রতিবেদন। তাহলে আদেশের অব্যবহৃত পূর্ববর্তী 2 মাসের মধ্যে কার দখলে ছিল এই বিষয়ে প্রতিবেদন চাওয়া হয়, কারণ এই দখলটা দুই পক্ষই দাবি করছে, দুই পক্ষেরই ডকুমেন্ট আছে। এখন 145 ধারায় মামলা করলে কে সম্পত্তির মালিক এইটা দেখার সুযোগ খুব একটা বিষয় না। নাই কার, আদালতের। এখন এই 2 মাস, আচ্ছা, যেটা আলোচনা করছিলাম 145 ধারা ফৌজদারি কার্যবিধি, যে এসিল্যান্ড তার সার্ভেয়ার এবং তহসিলদারের মাধ্যমে সরজমিনে গিয়ে দেখবে যে আসলে এই সম্পত্তিতে কি আছে এবং এটা কার দখলে আছে বাস্তবে। এটার প্রতিবেদন যখন ম্যাজিস্ট্রেট বরাবর দেন, তখন যার দখলে আছে বলা হয় যে তাকে দখল বুঝিয়ে দিতে অপরপক্ষ যেন ঝামেলা না করে। এখন জি যদি মনে করেন যে সম্পত্তির মালিক রহিম কিন্তু করিমের দখলে আছে, এটাও যদি বুঝতে পারে, তাহলে এই এডিএম কোর্ট কিন্তু এই এই সিদ্ধান্ত দিতে পারে না যে এই দখল আপনি রাখতে পারেন না, আপনি যেহেতু সম্পত্তির মালিক না, আপনি কেন বেআইনিভাবে দখলে রেখেছেন, এই সম্পত্তি আপনি ফেরত দিয়ে দেন। এই কথা কিন্তু এই এডিএম কোর্ট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট বলতে পারে না, কারণ সম্পত্তির একজনের কাছ থেকে দখল নিয়ে অন্যজনকে দফন অর্পণ করতে হলে অবশ্যই এসআর অ্যাক্টের 8 অথবা 9 ধারায় মামলা করেই দখল উচ্ছেদ করতে হবে, যেটা সিভিল কোর্ট দ্বারা সম্ভব। নির্বাহী কোর্ট কখনো দখল বুঝিয়ে দিতে পারে না। বুঝতে পেরেছেন? জি স্যার। তার মানে স্যার 145 ধারার মূল বিষয়বস্তু হইতেছে স্যার দখলের বিষয়টা। মূল মূল বিষয় হচ্ছে শান্তি ভঙ্গের আশঙ্কা সৃষ্টি হলে যেন মারামারি না হয়, মারামারিটা আটকানো। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। এই হচ্ছে এই মামলার মূল কারণ। এবং এই মামলায় যদি প্রতিবেদন আসে, তাহলে একটা দখলের যে প্রতিবেদন আসলে এটা আবার সিভিল কোর্টে যে কিছুটা কাজে লাগে। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে জরুরি মনে করলে বিষয়বস্তুটি ক্রোক করবেন কখন, সাধারণত যখন আদালত বুঝতে পারেন না যে এটা কার দখলে আছে, এরকম সৃষ্টি হয় এবং দুই পক্ষ দখল নিয়ে খুব ঝামেলা করছে, তখন ক্রোক করে আদালত দখলে নিবে। এখন দুই পক্ষ যতই মারামারি করুক, সম্পত্তি আদালতের দখলে থাকবে। বিরোধের অস্তিত্ব নেই মর্মে কোনো পক্ষ প্রমাণ করতে সক্ষম হলে দরখাস্তকারী পক্ষ অথবা প্রতিপক্ষ যে কোনো পক্ষ যদি প্রমাণ করে ফেলে যে এই সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা হচ্ছে না ইওর অনার, সেক্ষেত্রে আদেশটি চূড়ান্তভাবে বাতিল হয়ে যাবে। কোন আদেশ? এই যে শান্তিভঙ্গের যে বিধান বা আশঙ্কার কারণে যে আদেশ জারি করা হয়, সাধারণত এটা ওসি বরাবর জারি করায়, ওসি এটা সংশ্লিষ্ট ব্যক্তি বরাবর নিয়ে যান, মানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার যে আদেশ এটা। স্যার। আইনসম্মতভাবে উচ্ছেদ না হওয়া পর্যন্ত দখল বহাল পক্ষের মৃত্যুতে আইনসম্মত প্রতিনিধি পক্ষভুক্ত হবে। তাহলে আইনসম্মতভাবে উচ্ছেদ না হওয়া পর্যন্ত, উচ্ছেদ বলতে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেওয়া, এটা সিভিল কোর্টকে এখানে নির্দেশ করছে যে সিভিল কোর্টের মাধ্যমে যদি দখলকে উচ্ছেদ না হয়, সেক্ষেত্রে তিনি দখলে থাকা অবস্থায় যদি মারা যায়, রহিম দখলে থাকা অবস্থায় মারা গেলে সাধারণত রহিমের যে স্ত্রী সন্তান প্রতিনিধি আছে তারা উত্তরাধিকার সূত্রে এটা দখলে রাখার অধিকারী হবে। পচনশীল বিষয়বস্তু হলে যথাযথ হেফাজতে বা
বিক্রয়ে বিক্রয় করা হবে। কোনো পক্ষের আবেদনক্রমে সাক্ষী বা দলিল বা বস্তু হাজির করতে সমন জারি করাও যাবে। মনে করেন একটা বস্তু হাজির করতে হবে বা একটা দলিল হাজির করতে হবে বা একজন ব্যক্তিকে সাক্ষী হিসাবে আনতে হবে, কিন্তু সে নিজে থেকে আসছে না, তাহলে তার বিরুদ্ধে সমন জারি করলে সে আসতে বাধ্য। সমনেও যদি না আসে তাহলে ওয়ারেন্ট দিয়ে তাকে নিয়ে আসা যাবে। এই ধারার ক্ষমতা 107 ধারার ক্ষমতাকে খর্ব করে না, মানে একই বিষয়ে 107 ধারাতেও মামলা করা যাবে, 145 ধারাতেও মামলা করা যাবে। 107 ধারা ব্যক্তির বিরুদ্ধে মামলা হবে, আর 145 ধারা ব্যক্তির সাথে সম্পত্তিকে জড়িয়ে মামলা হবে। একশো জি স্যার। ছয়চল্লিশ 146 হচ্ছে 145 ধারার মামলার বিষয়ে আরো অতিরিক্ত কি বিধান আছে সেটা। বিরোধী ও বিষয়বস্তু ক্রোক করার ক্ষমতা 145 ধারায় মামলা হলে ওই সম্পত্তি ক্রোক কে করতে পারবে? কোনো পক্ষ দখলে ছিল না বা কে ছিল তা বোঝা যাচ্ছে না, এমন পরিস্থিতিতে এসিলেন্ট তদন্ত রিপোর্ট দিল যে ইওর অনার কে দখলে আছে এটা বোঝা যাচ্ছে না, বা 2 মাসের মধ্যে কে দখলে ছিল সেটাও বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সমন মানেই নোটিশ। স্বপ্নাপু আপনি মেসেজ দিয়েছেন, সমন কি নোটিশ? আর সমন আর নোটিশ একই জিনিস। সমন হচ্ছে ল্যাটিন ভাষা আর নোটিশ হচ্ছে ইংরেজি। তাহলে কোন পক্ষ দখলে ছিল বা এই মুহূর্তে কে দখলে আছে বা ছিল 2 মাসের মধ্যে, এটা বোঝা যদি না যায়, এসিলেন্ট বা তহসিলদার বা সার্ভেয়ার বুঝতে পারছে না, সেক্ষেত্রে বিষয়বস্তুটি ম্যাজিস্ট্রেট ক্রোক করবেন। তবে শর্ত হচ্ছে যদি শান্তিভঙ্গের আশঙ্কা না থাকে তাহলে ক্রোক প্রত্যাহার করতে হবে। শান্তিভঙ্গের আশঙ্কা নাই যে সম্পত্তি নিয়ে, তাহলে ক্রোক তুলে নিলে যেটা যার দখলে ছিল তার দখলে আবার চলে যাবে। রিসিভার নিয়োগ যদি করে তাহলে রিসিভারকে অব্যাহতি প্রদান করবে। 145 ধারায় যদি আদেশ দেওয়া হয় রিসিভার নিয়োগ করা হয়, সেক্ষেত্রে 146 ধারায় বলা হচ্ছে যে রিসিভার নিয়োগ করলে সেই রিসিভার আবার প্রত্যাহার করে নিবে যদি আশঙ্কা না থাকে, মানে মামলার আর ভ্যালু না থাকে। ওমর খায়ের ভাই প্রশ্ন করতে চাচ্ছেন। হ্যাঁ, প্রশ্ন করেন ভাই। রানাং স্যার। হ্যাঁ, স্যার, ওয়ালাইকুম এই যে আসসালাম। এই যে এই এখন যে বিরোধী বিষয়বস্তুর কথা বলছেন স্যার, কোনো পক্ষ দখলে ছিল না, কেউ ছিল তা বোঝা যায় না। আর উনি যদি রিপোর্ট দেয় যে যে মাননীয় আদালত আমি দুই পক্ষরে ডাকছি কেউ আসে নাই, উনি এরকম কোনো রিপোর্ট দিতে পারে কিনা? উনি সরজমিনে যাবেন, ডাকবেন না তো, ডাকার বিধান নাই তো। না গিয়েছে, যাই হোক, কিন্তু উনি বলছে যে কাগজপত্র নিয়ে মানে অফিসে আসার জন্য, এসএলএন অফিসে আসার জন্য। হ্যাঁ, কিন্তু উনি এটা না করে উনি যাইয়া আইসা রিপোর্ট দিছে যে আমি বলছি তাদেরকে কাগজপত্র নিয়ে আসার জন্য, ওনারা আসে নাই। এখন এরকম একটা রিপোর্ট দিয়েছে। তাহলে এটা কারো পক্ষেও তো দখল, তিনি তার এই যে পদ্ধতিটা ভুল হয়েছে, তার মানে তিনি এই সরজমিনে যে মানে সেটা উদ্ধার করতে ব্যর্থ হয়েছেন, তাই না? জি স্যার। এটার পরে হয়তো বা আবার প্রতিবেদন চাইবে অথবা আবার সম্পত্তি প্রতিবেদন চাইতে ক্রোক পারেন করবে। কিনা স্যার? কি হয়েছে বাস্তবে বলেন, এরপর আবার প্রতিবেদন চেয়েছে, দ্বিতীয় প্রতিবেদন। না না না, এই যে প্রথম প্রতিবেদন এটাই পাঠাচ্ছে যে আমি আমি দুই পক্ষের তাদের ডকুমেন্ট নিয়ে আমার কার্যালয়ে আসার জন্য আহ, বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তারা কেউ আসে নাই। হ্যাঁ, এরপরে কি কি সিদ্ধান্ত নিয়েছে ম্যাজিস্ট্রেট? এর মানে এটা 20 তারিখে স্যার ডেট। এটা শুনানি হবে। শুনানির শুনানিতে এখন কে কি অ্যাডভান্টেজ নিতে পারে দেখা যাক, তাই না? জি স্যার, জি, এটা আইনে এক জানতে আছে, কিন্তু বাস্তবে কত পরিস্থিতি তৈরি হয়, তাই না? জি, যে হইলো তো স্যার, এটা নতুন। এবং আইনজীবীকে সেই দুর্বলতার অ্যাডভান্টেজ নিতে হবে। এটাই তো কৌশলীর কাজ, তাই না? জি স্যার, জি জি জি। স্যার। 148 স্থানীয় অনুসন্ধান বা লোকাল ইনকুইরি কে করবেন, কার করার ক্ষমতা? প্রশ্নে আসতে পারে লোকাল ইনকোয়ারি করার ক্ষমতা কার বা স্থানীয় অনুসন্ধান করার ক্ষমতা কার। উত্তর হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট বা তার অধস্তন কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেটের ইংরেজি হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ইংরেজি হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ইএম, একটু আগে আমি যেটা দেখালাম। তার মানে জি স্যার। স্থানীয় জি স্যার। তদন্ত বা অনুসন্ধান করতে পারেন এই দুই প্রকারের ম্যাজিস্ট্রেট। তো আজকের আলোচনা থাকবে এতটুকুই।
এই সংক্রান্ত দেখেন যে 68 থেকে 148 পার্ট 3 বেশ কিছু এমসিকিউ প্রশ্ন আছে বিগত সালের, আপনারা দেখে নেবেন। কোনো জায়গায় সমস্যা হলে আমি বুঝিয়ে দেবো। ওমর খায়ের ভাই একটা প্রশ্ন করছিলাম স্যার, জি প্রশ্ন জি জি। করেছিলেন, সেটার উত্তর আমি দিয়ে দেবো রাত্রে। আজকে সারাদিন ব্যস্ত ছিলাম, এই কারণে দিতে পারিনি, দুঃখিত। এটা হয়ে গেছে স্যার, এটা সামান্য একটু, এটা তো ওই যে সামনে আছে স্যার, হুম। আমি নিয়েই রাখছি, এই যে আমার মানে হাতে রাখছি এখন। এর প্রশ্ন আমি এরপরে করবো স্যার। এরপর ক্লাসে হবে হচ্ছে পার্ট 4 ধারা 54 থেকে 203। রুটিন দিয়ে দিয়েছি, আপনারা রুটিন ফলো করবেন। জি স্যার। আরো যদি আজকের ক্লাস থেকে কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, ক্লাসের বাইরে কোনো প্রশ্ন থাকলে মেসেজ করবেন, আমি যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস নিয়ে কারো প্রশ্ন আছে? আজকেরটা নাই স্যার, আমার উত্তরটা দিবেন স্যার। আচ্ছা, সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।